হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে আমরা সিঙ্গেল এন্ট্রি প্রথম ক্লাস শুরু করছি। আমি জানি যে তোমরা অলরেডি 11-12-এ সিঙ্গেল এন্ট্রি পড়ে এসছো, এবং আশা করি তোমরা সেখানে বেশ কিছু অ্যাকাউন্ট বুঝে বা না বুঝে হয়তো মুখস্থ করেছো। যেমন যেমন বলতে পারি ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, তাই না? এরকম যে অ্যাকাউন্ট গুলো আছে, এগুলো তোমরা হয়তো বুঝে বা না বুঝে মুখস্থ করেছো। কিন্তু এখানে কিন্তু এভাবে চলবে না। বিকমে হয়তো তোমরা পার পেয়ে গেলেও যেতে পারো, কিন্তু এরপর যদি তোমরা বিভিন্ন প্রফেশনাল কোর্সে যদি তোমরা পড়তে যাও, তখন কিন্তু এই মুখস্থ বিদ্যার উপর কিন্তু চলবে না। সেখানে বুঝতে হবে যে কেন তুমি ডেটার্স অ্যাকাউন্টটা খুললে, কেন তোমাকে ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, কেন তোমাকে ফিক্সড অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তো চলো আমরা আজকে সিঙ্গেল এন্ট্রির কিছু বেসিক কনসেপ্ট বুঝি, এবং এরপর আমরা একটা অঙ্ক করব, এবং তাহলেই দেখবে যে আমাদের সমস্ত কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো চলো, এসো আমরা আজকের ক্লাস শুরু করি। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বিকম এর জন্য ফার্স্ট ক্লাস। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ফার্স্ট ক্লাস, এবং আজকের তারিখটা হচ্ছে আমাদের 20 মে 2026। দেখো, আমাদের অ্যাকাউন্টেন্সিতে সেল এবং পারচেস, আর ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক, এই চারটে জিনিসের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে। এই চারটে জিনিস যদি থাকে, আমরা কিন্তু অনেক কাজ কিন্তু সহজে করতে পারি, তাই না? তো আমরা প্রথমে একটু সেলস নিয়ে কথা বলবো, এবং এই সেলস, বা প্রথমে সেলস নিয়ে কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, চলো এরকম করে লিখি, এবং তোমরাও আমার সঙ্গে কিন্তু নোট করবে, কারণ বইয়ে হয়তো এরকম করে পাবে বলে আমার ধারণা নাই, হয়তো নাও পেতে পারো। চলো আমার সঙ্গে সবাই নোট করো, খাতা কলম নিয়ে সবাই বসবে। এই সেলস আমার দু রকমের হতে পারে। একটা ক্যাশ সেলস, এবং আরেকটা হচ্ছে ক্রেডিট সেলস। ক্যাশ সেলস মানে তুমি কিনলে টাকা দিয়ে দিলে, আর ক্রেডিট সেল মানে তুমি কিনেছো কিন্তু এখনো অব্দি টাকা দাওনি, পরে তুমি দেবে। তো প্রথমে আমরা ক্রেডিট সেলস নিয়ে একটু কথা বলবো। দেখো, সিঙ্গেল এন্ট্রিতে তোমরা ক্রেডিট সেল কোথা থেকে পেতে পারো? যদি দেখো যে ক্রেডিট সেলের কোনো অ্যামাউন্ট অঙ্কে দেওয়া নেই, তাহলে এই ক্রেডিট সেলটা তোমরা কোথা থেকে সাধারণত পেতে পারো? এক নম্বর যেটা, সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পেতে পারো। দু নম্বর পাওয়ার জায়গা হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট থেকে পেতে পারো। তিন নম্বর এরকম করে পেতে পারো যে টোটাল সেল মাইনাস ক্যাশ সেল। ঠিক আছে, আরো একভাবে হয়, কিন্তু সেটা আমি এখন আলোচনা করছি না। এবার আসি ক্যাশ সেলস। ক্যাশ সেলস তোমরা কোথা থেকে পেতে পারো? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পেতে পারো।
ক্যাশ বুক থেকে পেতে পারো, বা টোটাল সেলস থেকে যদি আমরা ক্রেডিট সেলস বিয়োগ দিই তাহলেও আমরা কিন্তু ক্যাশ সেল পেতে পারি। এবার আসি টোটাল সেলস। টোটাল সেল বলতে আমরা কি বুঝি? টোটাল সেল বলতে আমরা বুঝি ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেল, তাই না? টোটাল সেল বলতে আমরা কি বুঝি? ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল। তাহলে যদি যদি ধরো না আমার ক্যাশ সেল 0 যদি হয় তাহলে টোটাল সেল সমান কি হবে? ক্রেডিট সেল। আবার যদি এরকম হয় যে আমার ক্রেডিট সেলটা 0, তাহলে টোটাল সেল সমান কি সেল? না ক্যাশ সেল। ঠিক আছে? আরো এক জায়গা থেকে আমরা কিন্তু টোটাল সেল পেতে পারি, সেটা কি? না কস্ট অফ গুডস সোল্ড প্লাস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড বলতে কি বোঝায়? ধরো ধরো তুমি একটা ধরো তুমি এই পেনটা কিনেছো, ধরো তুমি এই পেনটা কিনেছো, পার পিস পেনের দাম, পার পেনের দাম 100 টাকা করে। ঠিক আছে? এই পেনটার দাম ধরে রাখো 100 টাকা করে। 10টা কিনেছো, 1000 টাকা দিয়ে পেনটা তুমি কিনেছো। ঠিক আছে? তো তুমি এই পেনটা কিনেছো কেন? তোমার এই পেনের বিজনেস আছে, তাই তুমি এই পেনটা কিনেছো। ঠিক আছে? তাহলে তুমি কি চাইবে? এই পেনটাকে, মানে এই যে 100 পিস যে পেন আছে, এই 100 পিস পেন তুমি সেল করতে চাইবে, তাই না? 100 পিস পেন তুমি কি করতে চাইবে? সেল করতে চাইবে। তাহলে এই 100 পিস পেনের কস্ট কত? কস্ট কত? 1000 টাকা। তাহলে কস্ট অফ গুড সোল্ড বলতে কি বোঝায়? যে জিনিসটা তুমি বিক্রি করতে যাচ্ছ সেই জিনিসটার কস্ট প্রাইস কত। এবার এবার ধরো আমি এই 100 পিস পেন বিক্রি করলাম 2000 টাকা দিয়ে, আমি এই 100 পিস পেন বিক্রি করলাম 2000 টাকা দিয়ে, বা ধরে রাখো আমি 100 পিস পেন বিক্রি করলাম 1500 টাকা দিয়ে। তাহলে আমি টোটাল তাহলে লাভ কত করলাম? 500 টাকা। টোটাল আমি লাভ কত করলাম? 500 টাকা। তাহলে কি আমরা বলতে পারি না যে কস্ট অফ গুড সোল্ড এটা কি আমার কস্ট অফ গুড সোল্ড প্লাস প্রফিট সমান সেলস? আমরা তো বলতেই পারি। তাহলে কস্ট অফ গুড সোল্ড প্লাস প্রফিট সমান কি? সমান হচ্ছে সেল। আবার এই সেলসটা কিন্তু ব্যালেন্সিং ফিগার হিসাবেও আমরা পেতে পারি। ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা অনেক কিছুই পেতে পারি, কিন্তু আমি একটা বলছি যে আমরা এই টোটাল সেলসটা কিন্তু ব্যালেন্সিং ফিগার হিসাবেও কিন্তু পেতে পারি। ব্যালেন্সিং ফিগার হিসাবেও পেতে পারি। কোথা কোথা থেকে পেতে পারি? যদি সেলটা ক্যাশ সেল হয় তাহলে আমরা ক্যাশ বুক থেকে পেতে পারি। যা যা এখানে লেখা আছে ক্যাশ বুক থেকে ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা পেতে পারি, তাই না? আবার ট্রেডিং অ্যাকাউন্ট থেকেও পেতে পারি। আবার টোটাল সেল মাইনাস ক্রেডিট সেল তো একটা আলাদা কথা,
কিন্তু আমরা এই দু জায়গা থেকে পেতে পারি, সেটা হচ্ছে ক্যাশ বুক থেকেও পেতে পারি, আবার ট্রেডিং অ্যাকাউন্ট থেকেও পেতে পারি। যদি সেলটা ক্রেডিট হয় তাহলে আমরা কোথা থেকে পেতে পারি? ট্রেডিং অ্যাকাউন্ট থেকেও পেতে পারি, আবার ডেটার্স অ্যাকাউন্ট থেকেও পেতে পারি। যদি ক্রেডিট সেল হয় তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকেও পেতে পারি, আবার ডেটার্স অ্যাকাউন্ট থেকেও পেতে পারি। যদি পার্টলি ক্যাশ পার্টলি ক্রেডিট হয় তাহলে আমরা ক্যাশের পার্টটা এখান থেকে পেতে পারি, আবার ক্রেডিটের পার্টটা এখান থেকেও পেতে পারি। এইভাবে আমরা ব্যালেন্সিং ফিগার হিসেবে পেতে পারি, তাই না? আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস দেখাই যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা কি করে পেতে পারি। এর জন্য আমরা ছোট একটা অঙ্কই নিয়ে নিই। এর জন্য আমরা ছোট একটা অঙ্ক নিয়ে নিই। ধরো ওপেনিং স্টক আছে 10,000, পারচেজ আছে 5,000, গ্রস প্রফিট হয়েছে 2,000, আর ক্লোজিং স্টক আছে 3,000। তাহলে এবার যদি তোমাকে আমি বলি যে সেলস কত, তোমরা কি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে বার করতে পারবে না? ইজিলি বার করতে পারবে। তোমরা কি বলবে, স্যার এই দেখুন এটা হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, এটা আমরা লিখছি টু ওপেনিং স্টক 10,000, টু পারচেজ 5,000, টু জিপি 2,000, বাই ক্লোজিং স্টক 3,000। তাহলে টোটাল হচ্ছে 17,000। তাহলে সেলস হবে আমাদের 14,000। দেখো ব্যালেন্স, এটা কি আমাদের ব্যালেন্সিং ফিগার। তাহলে এইভাবে ব্যালেন্সিং ফিগারের মাধ্যমেও তোমরা বার করতে পারো। আচ্ছা, এবার তোমাদের একটা আরেকটা এক্সাম্পল দেখাই যে ডেটার্স থেকে তোমরা কি করে বার করতে পারো সেল। এক্সাম্পল নাম্বার 2, ধরো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 10,000, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 3,000, অ্যামাউন্ট রিসিভড ডেটার্সদের কাছে তুমি পেয়েছো কত টাকা সেটা ধরো দেওয়া আছে 1,00,000। তাহলে এবার তোমাকে বার করতে বলা হচ্ছে যে সেলস সমান কত। তোমরা কি চাইলে বার করতে পারবে না বলো? ইজিলি বার করতে পারবে। তোমরা কি বলবে, স্যার এই যে এক্ষুনি দেখাচ্ছি আপনাকে ডেটার্স অ্যাকাউন্ট,
টু ব্যালেন্স বিডি 10,000 বাই ব্যালেন্স সিডি 3,000 বাই ক্যাশ অথবা ব্যাংক 1,00,000। তাহলে সেলস এটা আমরা ব্যালেন্সিং ফিগার হিসাবে কিন্তু বার করতে পারি। কত না 93,000। এবার দেখি তোমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে হ্যাঁ তোমরা বার করতে পারো কিনা। কিছুই না, সেল বার করতে পারো কিনা দেখি কস্ট অফ গুডস সোল্ড থেকে। এক্সাম্পল নাম্বার 3 বলা আছে কি ওপেনিং স্টক। আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড কত না 1,00,000 টাকা, আর প্রফিট কত 10% অন কস্ট। তাহলে সেল কত হবে, সেলস হবে 1,00,000 এর 110%, মানে 1,10,000 টাকা। ব্যাস এই তো, আর তো কিছু নেই। এটাই তো কনসেপ্ট, এর বাইরে কি কিছু করেছি? সবই কিন্তু কনসেপ্টের মধ্যেই আছে। এরপর আমরা জানবো যে এই যে আমরা কস্ট অফ গুডস সোল্ড বলছি, এই কস্ট অফ গুডস সোল্ড মানেটা কি, তাই না? এবার আসছি আমরা কস্ট অফ গুডস সোল্ড মানেটা কি। কস্ট অফ গুডস সোল্ড এটার মানেটা কি? কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে ওপেনিং স্টক প্লাস, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা আরো ভালো করে, তখন দেখবে এই ফর্মুলাটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, মাইনাস ক্লোজিং স্টক। এখন মনে প্রশ্ন জাগতে পারে স্যার আমি পারচেজটা ওপেনিং স্টকের সঙ্গে কেন যোগ করছি, ক্লোজিং স্টকটা আমরা কেন বিয়োগ করছি? এই যে কেন বিয়োগ করছি কেন যোগ করছি যদি এটা বুঝে যাও তাহলে আর জীবনেও কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে না। এসো আমরা শুরু করি বোঝাটা। ধরো এক্সাম্পল নাম্বার 4, ধরো তোমার একটা পেনের ব্যবসা আছে। কিসের ব্যবসা আছে? পেন বিজনেস। এই বিজনেসটা তুমি শুরু করেছো 2024 সালে। আমরা একটু পিছিয়ে ক্যালকুলেশন করছি তাহলে আমাদের সুবিধা হবে। এবং বা ধরো 24 সালে না 23 সাল, ঠিক আছে, 23 সাল পর্যন্ত ধরো তোমার বাবা বা মা এই পেনের বিজনেসটা চালিয়েছে। এরপরে বলেছে যে এবার তুমি এই পেনের বিজনেসটা সামলাও। এখন তুমি যখন পেনের বিজনেসটা যখন হাতে যখন পেলে, তুমি যখন পেনের বিজনেসটা হাতে পেলে তখন সময় হচ্ছে 1/1/2024। তুমি যখন পেনের বিজনেসটা পেলে তখন সময় হচ্ছে 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 সালে তুমি পেনের বিজনেসটা হাতে পেলে। দোকানের শাটার খুলে দেখলে যে তোমার কাছে এই মুহূর্তে 1,000 পিস পেন পড়ে রয়েছে
যার প্রত্যেকটার দাম 10 টাকা, তাহলে এই মুহূর্তে তোমার কাছে টোটাল 10,000 টাকার পেন পড়ে রয়েছে। পুরো সাল বিক্রি করতে হবে, পুরো 1/1/2024 থেকে 31/12/2024 পর্যন্ত তোমাকে বিক্রি করতে হবে। তুমি একবার ভেবে দেখো তো, 10,000 টাকার পেন যদি তুমি সারা বছর ধরে বিক্রি করো, তোমার সংসার চলবে? চলবে না। তাহলে তোমাকে কি করতে হবে, না কিছু পেন পারচেস করতে হবে। আমি ধরলাম যে থ্রু আউট দ্য ইয়ার তুমি কিছু কিছু করে পেন তুমি পারচেস করছো বিভিন্ন সময়, কখনো জানুয়ারিতে, কখনো ফেব্রুয়ারিতে, কখনো মার্চে, এরকম করে 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 তুমি পেন পারচেস করলে এবং তুমি ধরো আহ অক্টোবর নভেম্বর পর্যন্ত পেন গুলো তুমি কিনে গেলে। ঠিক আছে, তাহলে এই যে পেন পারচেস করলে, ধরে রাখো তুমি কম করে 5,000 পিস পেন পারচেস করলে এবং প্রত্যেকটা পেনের দাম অ্যাভারেজ দাম ধরে নিচ্ছি 10 টাকা। তাহলে তুমি কতগুলো টাকা তুমি কত টাকার তুমি পেন কিনলে? তুমি পেন কিনলে কিন্তু 50,000 টাকা তুমি পেন কিনলে। তুমি থ্রু আউট দি ইয়ার তুমি কতগুলো পেন কিনলে? না 50,000 টাকার পেন কিনলে। আবার এই থ্রু আউট দি ইয়ার তুমি বিক্রি করেছো এমন তো নয় যে তুমি জানুয়ারি থেকে একদম তুমি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পেন কিনেই যাবে। কেউ যদি কিনতে আসে বলবে না এখন তোমাকে আমি দেবো না, আমার এখনো পেন কেনা শেষ হয়নি, আগে পেন সব কিনি তারপর তোমাকে বিক্রি করবো। এরকম কি কখনো কেউ বলবে? কেউ বলবে না। কাস্টমার আসছে কিনছে, আবার তুমি স্টক আনছো, আবার কাস্টমার কিনছে, এরকম করে সাইকেল চলতে থাকে। তাহলে ধরে রাখো এই জানুয়ারি থেকে একদম এই ডিসেম্বর পর্যন্ত বা এই সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর যাই হোক না কেন একটা ডিসেম্বর পর্যন্ত তুমি পেন বিক্রি করলে কত টাকা? না 4,000 টাকা তুমি পেন বিক্রি করলে। তাহলে 4,000 টাকার পেন যদি বিক্রি করো 10, আর এই 4,000 টাকার পেনের কস্ট প্রাইস কত? 10 টাকা। তার মানে তুমি 40,000 টাকার পেন, ভালো করে খেয়াল করবে আমি কি বলছি, 40,000 টাকার পেন, আমি কিন্তু সেল প্রাইস বলছি না। 4,000 টাকা, সরি 4,000 পিস পেন, যার অ্যাভারেজ কস্ট প্রাইস 10 টাকা করে, অর্থাৎ তুমি 40,000 টাকার পেন বিক্রি করলে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে এই 40,000 টাকার পেন বিক্রি করার পর তোমার কাছে মানে 31/12/2024 কতগুলো পেন পড়ে থাকছে? দেখলে যে সেই 1,000 পিসই পেন পড়ে থাকছে এবং 10,000 টাকার পেন পড়ে রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু এটা একটু ইয়ে করে দিই, 40,000 না করে, মানে 4,000 না করে এটাকে আমি 4,500 করে দিই, তাহলে একই ফিগার গুলো আসবে। তাহলে কি দেখলে 500 পিস পেন পড়ে রয়েছে, 500 ইন্টু 10 টাকা করে হলে 5,000 টাকার পেন এখনো অব্দি আমার পড়ে রয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ক্লোজিং স্টক, তাই না? এটা কি? এটা হচ্ছে আমার ক্লোজিং স্টক। আমি তাহলে বিক্রি করেছি কোনটা? বিক্রি আমি করেছি এটা। তাহলে আমাকে যদি এখানে যদি পৌঁছাতে যদি হয়, তাহলে আমার ফর্মুলা কি হওয়া উচিত? দেখো, ওপেনিং স্টক কত আছে? ওপেনিং স্টক কত আছে? ওপেনিং স্টক কত আছে? 1,000। এর সঙ্গে আমরা পারচেস যোগ করছি 5,000, তাহলে টোটাল হলো 6,000। আর এখান থেকে আমি একটু ভুল করছি, ধরো 1 মিনিট, 5 আর 1-6, আর এটা কত হচ্ছে? 1,500।
তাহলে এবার দেখো ওপেনিং স্টক কত আছে 1000, পারচেস কত করেছি আমরা 5000, আর আমাদের ক্লোজিং স্টক অর্থাৎ 31/12-তে কত আছে আমাদের না 1500। তাহলে আমরা কতগুলো সেল করেছি বা আমরা কতগুলো সেল করেছি বাস্তবে 4500 পিস পেন আমরা সেল করেছি। এই 4500 পিস পেনের কস্ট প্রাইস কত 4500 ইন্টু 10 অর্থাৎ 45,000। আশা করি বোঝাতে পেরেছি যে কেন আমাদের ওপেনিং স্টকের সঙ্গে পারচেস যোগ করে ক্লোজিং স্টক বিয়োগ করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে থাকি। তো আমাদের ক্রেডিট সেল শেষ হলো, এবার আমরা আসবো পারচেস। প্রথমে আসি আমরা ক্রেডিট পারচেস, তার আগে লেখো এখানে পারচেস। এই পারচেস ক রকমের হতে পারে, দু রকমের, একটা ক্রেডিটে হতে পারে আর একটা ক্যাশে হতে পারে। যদি ক্রেডিট পারচেস হয় তাহলে একে আমরা কোথা থেকে পেতে পারি, ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুললে পাবো। ট্রেডিং অ্যাকাউন্ট খুললে আমরা পেতে পারি। যদি ক্যাশ পারচেস হয় তাহলে একে আমরা কোথা কোথা থেকে পেতে পারি, ক্যাশ বুক থেকে পেতে পারি, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পেতে পারি। টোটাল পারচেস সমান কি দাঁড়ালো, ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। আবার এই যে কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা যেটা আমি কি লিখেছি, ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস আমাদের ক্লোজিং স্টক, ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, এটা সমান কি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে যদি আমরা পারচেস বার করতে চাই তাহলে ইকুয়েশন থেকে আমরা কি করে পেতে পারি, মাইনাস ওপিএস প্লাস ক্লোজিং স্টক সমান কি পারচেস। তাহলে সেই জিনিসটাই আমরা লিখবো এখানে, কস্ট অফ গুডস সোল্ড প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা পারচেস আর সেল এই দুটো কনসেপ্ট পুরোপুরি ভাবে ক্লিয়ার করতে পারলাম বলে মনে করি। এরপর দেখো আমরা এই যে ডেটার্স অ্যাকাউন্ট যে লিখছি, এই ডেটার্স অ্যাকাউন্ট থেকে আমরা তাহলে কি কি সাধারণত পেয়ে থাকি, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ব্যাড ডেট, ডিসকাউন্ট, ক্রেডিট সেল, অ্যামাউন্ট রিসিপ্ট।
এইসব আইটেম গুলো আমরা সাধারণত ডেটার্স অ্যাকাউন্ট থেকে পেয়ে থাকি। ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে আমরা কি কি পেয়ে থাকি? ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং স্টক, পারচেজ, ডিসকাউন্ট, এগুলো আমরা সাধারণত ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে পেয়ে থাকি। এবার দেখো এইখানে যে অ্যামাউন্ট রিসিভড বলেছি না, আচ্ছা আরেকটা এখানে আছে অ্যামাউন্ট পেড, হ্যাঁ অ্যামাউন্ট পেড, এগুলো আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে পেয়ে থাকি। এরপরে আসতে দেখো এই যে অ্যামাউন্ট রিসিভড যেটা আমি বলেছিলাম, এটা আমরা কোথা কোথা থেকে পাই? সাধারণত এটা আমরা কোথা কোথা থেকে পেয়ে থাকি? ডেটার্স অ্যাকাউন্ট থেকে তো পাই, দেখলাম। অ্যামাউন্ট রিসিভ মানে কি? ক্যাশ, টাকা আসছে বা চেক আসছে, তাহলে অবশ্যই এটা আমরা ক্যাশ বুক থেকে পাবো। একইভাবে এই যে আমরা বলছি অ্যামাউন্ট পেড, এটা আমরা ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকেও যেমন পাবো, ঠিক সেরকম ভাবেই এটাও আমরা কিন্তু ক্যাশ বুক থেকে পেয়ে থাকি। ঠিক আছে, এরপর আসি ড্রয়িংস। এই ড্রয়িংসটা আমরা কোথায় কোথায় লিপিবদ্ধ করব, মানে পার্সোনালের কথা বলছি। প্রথমত এটা আমরা ক্যাপিটাল থেকে বিয়োগ দেব, আবার এটা কোথায় লিখব? ক্যাশ বুকে লিখব বাই ড্রয়িংস হিসাবে। টাকা তুলিছো না, তাহলে বাই ড্রয়িংস হিসাবে তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরপর ধরো ফার্দার ক্যাপিটাল অ্যাড করা হলো, ফার্দার ক্যাপিটাল অ্যাড করা হলো, তাহলে কোথায় লিখবে? ব্যালেন্স শিটে ক্যাপিটালের সাথে যোগ করবে, আর ক্যাশ বুকে টু ফার্দার ক্যাপিটাল বলে সেখানে লিখবে। হলো, প্রায় শেষের মুখে চলে এসেছি আমরা। এবার এবার দেখো, নোট লেখো, সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যদি বলা থাকে ট্রানজাকশন ক্যাশ এ হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট লিখব, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কখনোই লিখবো না। আমরা এটা সাধারণত করে থাকি, ক্যাশে ট্রানজাকশন চলো ক্যাশ বা ব্যাংক যে কোনো কিছু লিখে দিই, কিন্তু সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আমরা তা করব না। অনুরূপে যদি বলা হয় ব্যাংকে হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট লিখব,
ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু কখনোই না কখনোই না কখনোই না কখনোই লিখবো না। ক্যাশ অ্যাকাউন্ট সেখানে আমরা কখনোই লিখবো না। আচ্ছা, নেক্সট, ট্রানজাকশন ক্যাশে বা ক্রেডিটে হয়েছে এরকম কিছু ক্লিয়ার ইনফরমেশন না পেলে ক্রেডিটে হয়েছে ধরবো। ঠিক আছে, ট্রানজাকশন ট্রানজাকশন ক্যাশে বা ক্রেডিটে হয়েছে এরকম যদি কিছু না বলা থাকে তাহলে আমরা কিসে এন্ট্রি করব না ক্রেডিটে এন্ট্রি করব। আশা করি সবাই বুঝেছো এইটুকু। ব্যাস, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব পেজটা মানে ইউটিউব ফেসবুক পেজটা ফলো করে নিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যাই হোক, সবাই ভালো করে বোঝো, ভালো করে পড়াশোনা করো। তাহলে এখানে আমরা শেষ করছি আজকের মতো। টাটা, সবাই ভালো থেকো।